স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা শুরু করব লেজারের প্রিন্সিপাল গুলা পড়বো। তো প্রথমে যদি আমরা বলি যে দুইটা এনার্জি লেভেলের মধ্যে অপটিক্যাল প্রসেস কি কি টাইপের হইতে পারে। একটা হচ্ছে যখন বাইরে থেকে একটা ফোটন আসে, ওই ফোটনের এনার্জি যদি দুইটা এনার্জি লেভেল আছে আমার, ওই দুইটা এনার্জি ডিফারেন্সের সমান হয়, তাহলে হচ্ছে কি লোয়ার এনার্জি থেকে একটা ক্যারিয়ার ওই ফোটনের এনার্জিটা অ্যাবজর্ব করে হায়ার এনার্জি স্টেটে চলে যায়। সো এটাকে বলা হয় অ্যাবজর্পশন। তো প্রথম যে কেস সেটা হচ্ছে যদি লোয়ার এনার্জি স্টেটে, মানে সাপোজ একটা ইলেকট্রন আছে লোয়ার এনার্জি স্টেটে, এখন বাইরে থেকে যদি একটা ফোটন আসে যেটার এনার্জি হচ্ছে এই দুইটা ডিফারেন্সের সমান, তাহলে ওই ইলেকট্রনটা এই ফোটনের এনার্জি অ্যাবজর্ব করে হায়ার এনার্জি স্টেটে চলে যাবে, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। আবার যদি ইলেকট্রনটা অলরেডি হায়ার এনার্জি স্টেটে আছে, সে কোনো একটা উপায়ে লোয়ার এনার্জি স্টেট থেকে আগে হায়ার এনার্জি স্টেটে চলে আসছে, তো এখন অটোমেটিক্যালি কিছু সময় পরে ইলেকট্রনের এনার্জিটা কি করবে, সে আবার তার লোয়ার স্টেটে ফিরে আসবে। সো এই যে প্রসেসটা, যে এটা হচ্ছে অটোমেটিক প্রসেস, এইটাতে হচ্ছে বাইরের কোনো ফোর্স নাই বা অন্য কোনো স্টিমুলেশন নাই। সো এই জন্য যে এই ইলেকট্রনটা যখন তার এনার্জি রিলিজ করবে যে কোনো একটা মোমেন্ট পরে, এনার্জি রিলিজ করে সে আবার লোয়ার এনার্জি স্টেটে চলে আসবে, তখন এই দুইটার এনার্জি স্টেটের ডিফারেন্স পরিমাণ এনার্জি ফোটন হিসেবে আউটপুটে পাবো আমরা। তো ওইটাকে বলা হয় স্পন্টেনিয়াস ইমিশন। আর স্টিমুলেটেড ইমিশন কোনটা? স্টিমুলেটেড ইমিশন হচ্ছে যে যখন ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেটে আছে, এখন বাইরে থেকে যদি একটা ফোটন আসে, যে ফোটনের এনার্জি এই দুইটা এনার্জি স্টেটের ডিফারেন্সের সমান, তাহলে ওই যে বাইরে থেকে যে ফোটনটা আসছে, ওই ফোটনটা এই ইলেকট্রনটাকে স্টিমুলেট করবে, স্টিমুলেট করে এইটা থেকে আরেকটা রেডিয়েশন যাতে বের হয়, মানে এইটা থেকে যাতে আরেকটা ফোটন ইমিট হয়, ওইটার জন্য এই ইলেকট্রনটাকে সে স্টিমুলেটেড করবে। তো এই স্টিমুলেশনের ফলে যে ইমিশনটা হবে ওইটাকে বলা হয় স্টিমুলেটেড ইমিশন। যখন ইমিশনটা স্পন্টেনিয়াস হয়, তখন যে ফোটনটা জেনারেট হবে, ওই ফোটনের ডিরেকশন কি হবে, পোলারাইজেশন কি হবে, বা তার ফেজ অ্যাঙ্গেল কত হবে, কোনো কিছু কিন্তু ডিফাইন্ড থাকে না, যে কোনো ডিরেকশনে এই ফোটনটা জেনারেট হইতে পারে। কিন্তু স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে বাইরে থেকে যে ফোটন আসবে, ওই ফোটনের যে এনার্জি থাকবে, ওই ফোটনের যে ফেজ থাকবে, ওইটা যে ডিরেকশনে থাকবে, ওইটা যে পোলারাইজেশনে থাকবে, সেম ক্যারেক্টারিস্টিক্স এর আরেকটা ফোটন জেনারেট হবে। তো স্টিমুলেটেড ইমিশনে যে ফোটনটা আমরা এই ইমিশনের কারণে যে ফোটনটা পাবো, ওই ফোটনের ক্যারেক্টারিস্টিক্স একদম টোটালি আমাদের যে ইনপুটের যে ফোটনটা আসছিল আগে ওইটার সমান হবে। তো এটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন আর স্টিমুলেটেড ইমিশনের মধ্যে পার্থক্য। এখন এখানে একটা কোয়েশ্চন আছে, সেইটা হচ্ছে বাইরে থেকে একটা ফোটন আসলে কেন এই ইলেকট্রনটা লোয়ার এনার্জি স্টেটে আসতেছে। মানে এই প্রসেসটা আমাদের কাছে একটু অ্যাবসার্ড মনে হয়, যে স্টিমুলেটেড ইমিশনের যে প্রসেসটা, যে বাইরে থেকে একটা ফোটন আসলো, এটা কিভাবে এই ইলেকট্রনটাকে স্টিমুলেট করতেছে যে এনার্জি রিলিজ করার জন্য। সো এই জিনিসটা যদি আমরা একটু এক্সপ্লেন করতে চাই, হচ্ছে every energy state is associated with certain frequency। দেখো প্রত্যেকটা এনার্জি স্টেটের সাথে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড আছে, এটা আমরা জানি ওয়েভ ইকুয়েশন থেকে। আর স্টিমুলেশন, এই যে আমরা স্টিমুলেশনের কথা বলতেছি, স্টিমুলেশন হচ্ছে একটা কোয়ান্টাম ফেনোমেনা। আমরা জানি ফোটন হচ্ছে একটা বোসন পার্টিকেল, আর স্টিমুলেশন হচ্ছে একটা কোয়ান্টাম ফেনোমেনা। and according to wave theory অনুসারে for interaction the resonance of two energies is essential। দেখো ওয়েভ থিওরি কি বলতেছে, যে ইন্টারেকশন হওয়ার জন্য, দুইটা পার্টিকেলের মধ্যে ইন্টারেকশন হওয়ার জন্য এসেনশিয়াল কন্ডিশন যেটা, সেটা হচ্ছে কি রেজোনেন্স হইতে হবে, দ্য রেজোনেন্স অফ টু এনার্জিজ ইজ এসেনশিয়াল।
After the inversion, many electrons assume a quasi-stable state. So inversion বলতে কি বোঝাচ্ছে, যে স্টিমুলেটেড ইমিশন কোন কন্ডিশনে হবে, সেটা হচ্ছে যদি আমার বাইরে থেকে যখন একটা ফোটন আসে, দেখো এই যে অ্যাবজর্পশন আর স্টিমুলেটেড ইমিশন দুইটা কন্ডিশনে কিন্তু সেম এনার্জি ফোটন আসতেছে। এখন এই ফোটনটা স্টিমুলেটেড ইমিশন হবে নাকি অ্যাবজর্পশন হবে, এটা ডিপেন্ড করে ইলেকট্রনের কনসেন্ট্রেশনের উপরে। যেমন আমার যদি E1 স্টেটে নাম্বার অফ ক্যারিয়ার বেশি থাকে, E2 স্টেটে যদি কম থাকে, তাহলে অ্যাবজর্পশনের প্রবাবিলিটি বেশি থাকবে। কিন্তু যদি E2 স্টেটে ইলেকট্রন বেশি থাকে, E1 স্টেটে কম থাকে, তাহলে কি হবে, ইমিশনের প্রবাবিলিটি বেশি থাকবে। এই জন্য ইমিশনের আগে, স্টিমুলেটেড ইমিশনের আগে আমাদের খেয়াল রাখতে হবে যাতে গ্রাউন্ড স্টেট E1 থেকে ইলেকট্রন গুলা যাতে অলরেডি E2 তে থাকে। সো এই প্রসেসটাকে বলা হয় ইনভার্সন। সো আফটার দ্য ইনভার্সন যখন হয়ে গেছে, এরপরে কি হয়, many electrons assume a quasi stable state, যে ইলেকট্রন গুলা যখন E2 স্টেটে চলে আসছে, তখন এগুলা একটা কোয়াজি স্টেবল স্টেটে থাকে, মানে স্টিল অসিলেটিং উইথ করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে এই ইলেকট্রন গুলা কিন্তু এই এনার্জি স্টেটেই অসিলেট করতে থাকে অল টাইম, এরকম করে অসিলেট করতে আছে, এটাকে বলা হয় কোয়াজি স্টেবল স্টেট। দ্য ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ইনকামিং ফোটন কাপলিং টু দ্য ইলেকট্রন, দেখো আমরা বলছি কি, যদি স্টিমুলেশন হইতে হয় তাহলে ইন্টারঅ্যাকশন হইতে হবে। এখন এই ফোটনের সাথে এই ইলেকট্রনের ইন্টারঅ্যাকশনটা কিভাবে হচ্ছে, এটার জন্য আমরা বলছি ওয়েভ থিওরি থেকে ইন্টারঅ্যাকশনের জন্য কি হইতে হবে, দুইটার দ্য রেজোনেন্স অফ টু এনার্জিস, দুইটার এনার্জির মধ্যে রেজোনেন্স হইতে হবে। এখন যখন একটা ইনকামিং ফোটন আসলো, দ্য ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ইনকামিং ফোটন কাপলিং টু দ্য ইলেকট্রন, সো এই ফোটনের ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রনের সাথে কাপলড হয়ে যায়, and thereby driving it with the same frequency as the incoming photon. So এটা যখন কাপলড হয়, তখন হচ্ছে কি, এই ফোটনের যে ফ্রিকোয়েন্সিটা ছিল, ওই ইলেকট্রনটা ওই ফোটনের ফ্রিকোয়েন্সিটি তখন অসিলেট করে। আগে হচ্ছে ইলেকট্রনটা তার একটা পার্টিকুলার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিতে অসিলেশন করতেছিল, কিন্তু যখন একটা ফোটন আসলো, তখন দুইটার মধ্যে যদি ইন্টারঅ্যাকশন হইতে হয়, তাহলে তাদের মধ্যে কি হইতে হবে, রেজোনেন্স হইতে হবে, যার ফলে ইলেকট্রিক ফিল্ড, ফোটনের ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের ওইটার সাথে কাপলড হয়ে যায়। সো ইলেকট্রনটা হচ্ছে কি, ফোটনের ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, যে thereby driving it with the same frequency as the incoming photon. So the forced oscillation of the electron at a frequency mu equals to E2 minus E1 by H, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি, এই ফোটনের ফ্রিকোয়েন্সি। সো এই ফোর্সড অসিলেশনের কারণে, ফোটনটা যেহেতু ইলেকট্রনকে এই ফ্রিকোয়েন্সিতে ফোর্স করছে অসিলেট করার জন্য, সো এই ফোর্স অসিলেশনের কারণে causes it to emit electromagnetic radiation whose electric field is in total phase with that of stimulating radiation. সো এই ফোর্স অসিলেশনের কারণে কি হয়, ইলেকট্রনটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করে। সো যেহেতু দুইটার মধ্যে কাপলড হয়ে রেজোনেন্স হইছে, সো এখান থেকে যে রেডিয়েশনটা আউটপুট পাবো আমি, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ওইটা হবে এক্স্যাক্টলি এই ইনকামিং যেটা ছিল ওইটার মতো। এই জন্য আমরা স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে সেম পোলারাইজেশন, সেম ডিরেকশন, সেম ফেজের ফোটন আউটপুট পাই। সো প্রসেসটা বুঝতে পারছো, যে স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে যে জিনিসটা মেইন, সেটা হচ্ছে যে ইনকামিং ফোটন আসে, ওই ফোটনের সাথে ইলেকট্রন, মানে ইলেকট্রনটাকে কিভাবে সে স্টিমুলেট করে, ওই ফোটনটা হচ্ছে ফোটনের ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের সাথে কাপলড হয়ে যায়। সো কাপলিং এর পরে এই ইলেকট্রনের আগের যে অসিলেশন ছিল, ওই অসিলেশনটাকে ফোটনের ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন দিয়ে ফোর্স করে দুইটার অসিলেশনটাকে সমান করে ফেলে, যার ফলে এই ইলেকট্রন থেকে একটা, যে তার যে হায়ার এনার্জি ছিল, ওইটা থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আউট ইমিট হয়। তো তারপরে ইলেকট্রন আবার গ্রাউন্ড স্টেটে চলে আসে। বুঝতে পারছো প্রসেসটা? এটা স্যার একটু ক্রিটিক্যাল, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি, ওই যে বুঝতে পারছো কিনা। ফোটনটা স্যার, যে মানে স্টিমুলেটেড ইমিশনে যে ফোটনটা আসে, তার কি শুধু যে এমিটেড যে ফোটনটা বের হয় মানে এমিশনের সময়, তার মানে একদিকে ডিরেকশন দেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ করে না? সে ওই যে ইলেকট্রনটাকে সে স্টিমুলেট করতেছে, যে ফোটনটা বের হবে ওইটা ওইটা তো হচ্ছে একই একই দিকে ডিরেকশন দিচ্ছে, প্লাস
এই ইলেকট্রনটাকে যে স্টিমুলেট করতেছে, মানে হচ্ছে কি, ধরো এই ফোটনটা যদি না থাকতো, এই ইলেকট্রনটা কিন্তু একটা মোমেন্ট পরে অবশ্যই E1 এ চলে আসতো, এনার্জি ইমিট করে। সো এই যে যদি স্পন্টেনিয়াস, ওইটাকে তখন আমরা স্পন্টেনিয়াস বলতাম। তো স্পন্টেনিয়াস ইমিশনের ক্ষেত্রে যে টাইমটুকু লাগতো, এটা হচ্ছে সাপোজ অনেক বেশি টাইম লাগে, আমরা ধরে মানে এইটার করেসপন্ডিং, এটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমের পরে তার এনার্জি রিলিজ হবে। কিন্তু যখন এই বাইরে থেকে একটা ফোটন আসবে, তখন হচ্ছে এই ফোটনটা আসার সাথে সাথে আমরা এই ইলেকট্রনটাকে সে স্টিমুলেট করে ইমিশন দিয়ে দিবে, আমরা একটা স্টিমুলেটেড ইমিশন পাবো। সো স্পন্টেনিয়াস ইমিশন থেকে স্টিমুলেটেড ইমিশনটা অনেক বেশি ফাস্ট হবে। তো সেই এইখানে কিন্তু দুইটা কাজ করতেছে এটা, একটা হচ্ছে ইলেকট্রনটাকে স্টিমুলেট করতেছে ইমিশনের জন্য, যাতে সে ইমিট করে রেডিয়েশন, আর যেই এই রেডিয়েশনটা ইমিটেড হচ্ছে ওইটা আর এইটা দুইটা হচ্ছে একদম আইডেন্টিক্যাল হবে। বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা যে বলছিলাম যে পপুলেশন ইনভার্সন, যে নরমালি হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা জানি যে লোয়ার এনার্জি স্টেটে যে প্রত্যেকটা পার্টিকেলই হচ্ছে নেচারের মধ্যে লোয়ার এনার্জিতে থাকতে চায়। সো লোয়ার এনার্জি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি, যে লোয়ার এনার্জি স্টেটে নাম্বার অফ ক্যারিয়ার থাকবে, কিন্তু হায়ার এনার্জি স্টেটে কম থাকবে। যে আন্ডার নরমাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, as a result of Boltzmann statistics থেকে আমরা জানি যে most of the atoms would be at E1 and very few at E2। যে E1 এ most of the atom থাকবে, কিন্তু E2 তে কম নাম্বার অফ অ্যাটম থাকবে। কিন্তু স্টিমুলেটেড ইমিশনের জন্য আমাদের কি লাগবে, E2 তে বেশি নাম্বার অফ ইলেকট্রন লাগবে, যেটা নরমাল ইকুইলিব্রিয়ামে পসিবল না। এই জন্য আমরা কি করব, ইকুইলিব্রিয়ামটাকে আমাদের নষ্ট করতে হবে। মানে এই জন্য কি করব আমরা, উই দেয়ারফর নিড টু এক্সাইট দ্য অ্যাটমস। যে এই জন্য E1 এ যে ইলেকট্রন গুলা আছে ওইগুলাকে আগে আমাদের, যা অ্যাটম গুলা আছে ওইগুলাকে আমাদের আগে এক্সাইট করে E2 তে নিয়ে আসতে হবে। মানে স্টিমুলেটেড ইমিশন যদি আমরা ঘটাইতে চাই, তাহলে আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই E1 এর যে ক্যারিয়ার গুলা আছে, অ্যাটম গুলা আছে, ওইগুলাকে প্রথমে আমাদের এক্সাইটেশন দিয়ে, মানে একটা এনার্জি দিয়ে E2 স্টেটে নিয়ে আসতে হবে। সো এই যে প্রসেসটা, এটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন। When there are more atoms at E2 than at E1, we have what is called a population inversion. যখন E2 তে নাম্বার অফ অ্যাটমস E1 এর চেয়ে বেশি হয়ে যাবে, তখনই আমরা বলবো আমাদের এই সিস্টেমটা পপুলেশন ইনভার্সন, এই সিস্টেমের মধ্যে পপুলেশন ইনভার্সন হয়েছে। মানে যেই রকম ইকুইলিব্রিয়ামে থাকার কথা তার চেয়ে আমরা ইনভার্স একটা মানে ইনভার্স একটা কন্ডিশন অ্যাচিভ করছি, মানে E2 তে আমরা হায়ার নাম্বার অফ অ্যাটম পাচ্ছি। সো এটাকে বলা হচ্ছে পপুলেশন ইনভার্সন। সো স্টিমুলেটেড ইমিশনের জন্য প্রথম যে কেসটা আমাদের এনশিওর করতে হবে সেটা হচ্ছে পপুলেশন ইনভার্সন করতে হবে, যাতে E2 তে মানে হায়ার এনার্জি স্টেটে নাম্বার অফ ক্যারিয়ার বা নাম্বার অফ অ্যাটমস যাতে বেশি থাকে। এখন যদি দুইটা এনার্জি লেভেলের মধ্যে আমরা পপুলেশন ইনভার্সন করতে চাই, যেমন এই জায়গার মধ্যে খেয়াল করো, with only two energy levels we can never achieve population at E2 greater than at E1। দেখো এখানে কি বলতেছে, যে with only two energy levels we can never achieve population at E2 greater than at E1। এই জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার না স্যার? কে বলতে পারবা যে দুইটা এনার্জি, সাপোজ এই যে দুইটা এনার্জি স্টেট আছে, তো বলছে যদি শুধুমাত্র দুইটা এনার্জি স্টেট থাকে তাহলে আমরা কখনোই পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করতে পারবো না। এইটা কেন, এটা যদি আমরা বলি, যে সাপোজ এই জায়গার মধ্যে আমাদের এরকম ধরো 4টা ক্যারিয়ার আছে বা 6টা ক্যারিয়ার আছে, এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে 3 4 5 6টা ক্যারিয়ার আছে। এখন পপুলেশন ইনভার্সন করার জন্য কি করতে হবে আমাদের, এটা ধরলাম E2, এইটা হচ্ছে E1। তাহলে পপুলেশন ইনভার্সনের জন্য হচ্ছে এই অ্যাটম, এই ক্যারিয়ার গুলাকে প্রথমে আমাদের এক্সাইটেশন করে, মানে এক্সাইটেড করে E2 তে নিয়ে আসতে হবে, যাতে E2 তে নাম্বার অফ অ্যাটমস বেশি থাকে। এক্সাইট করার জন্য আমাদের বাইরে থেকে
এনার্জি দিতে হবে, ওই এনার্জিটা এই দুইটার এনার্জির ডিফারেন্সের সমান হবে h মিউ। সো যখন এই এনার্জিটা এখান থেকে একটা অ্যাটম পাবে, সাপোজ একটা আমি ফোটন দিলাম, তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন কি করবে, এই এনার্জিটা অ্যাবজর্ব করে সে হায়ার এনার্জি স্টেটে চলে আসলো। তো তারপরে যখন আমি আরেকটা আসবে, তখন কি করবে, আরেকটা হায়ার এনার্জি স্টেটে আসবে, আরেকটা ফোটন আসলো, সিমিলারলি আরেকটা কি হবে, হায়ার এনার্জি স্টেটে আসবে। এখন এই কন্ডিশনে দেখো আমাদের লোয়ার এনার্জি স্টেটে তিনটা আছে, হায়ার এনার্জি স্টেটেও তিনটা আছে। সো এখন যদি একটা ফোটন আসে, বাইরে থেকে, তাহলে কোন প্রসেসটা হবে, মানে এখন হচ্ছে কি একটা কনফিউশনে রাইজ হচ্ছে, তাই না, যে এইটা অ্যাবজর্ব হওয়ার যে প্রবাবিলিটি, স্টিমুলেটেড ইমিশন হওয়ারও প্রবাবিলিটি হচ্ছে সমান হয়ে যাচ্ছে। মানে এই ফোটনটা এইখান থেকে একটা ক্যারিয়ার অ্যাবজর্ব করতে পারে, আবার এখান থেকে একটা ক্যারিয়ার এই ফোটনের দ্বারা স্টিমুলেটেড হয়ে ইমিশনও ঘটাইতে পারে। সো এই জন্য কি বলছি বুঝতে পারছো, শুধুমাত্র যদি দুইটা এনার্জি লেভেল থাকে তাহলে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম, মানে ইন দ্য স্টেডি স্টেট কন্ডিশনে the incoming photon flux will cause as many upward excitations as downward stimulated emissions। যে শুধুমাত্র যদি দুইটা লেভেল থাকে তাহলে যখন আমাদের স্টেডি স্টেট অ্যাচিভ করবে, স্টেডি স্টেট হচ্ছে মানে এই যে এখন যে কন্ডিশন আমরা অ্যাচিভ করছি, এইখানে উপরে এনার্জি স্টেট আর লোয়ার এনার্জি স্টেটে নাম্বার অফ ক্যারিয়ার সমান, এটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট। যখন তার স্টেডি স্টেট ইমিট করবে, স্টেডি স্টেট যখন অ্যাচিভ করবে, তখন বাইরে থেকে যদি কোনো ফোটন আসে তাহলে এটা হচ্ছে যতগুলা আপওয়ার্ড ট্রানজিশন ঘটাবে, সিমিলার ডাউনওয়ার্ড ট্রানজিশনও হবে। তো যার ফলে এই যে স্টেডি স্টেট যে কন্ডিশনটা ছিল, ওই কন্ডিশনটা কখনো ব্রেক করা সম্ভব হচ্ছে না, কারণ বাইরে থেকে ফোটন দিলেই ওইটা যেই রকম অ্যাবজর্পশনও হচ্ছে, ইমিশনও হচ্ছে। সো এই দুইটার মধ্যে সবসময় একটা স্টেডি স্টেট থাকতেছে। এই জন্য দুইটা এনার্জি লেভেল থাকলে কখনোই পপুলেশন ইনভার্সন পসিবল না, কারণ পপুলেশন ইনভার্সনের জন্য আমাদের হচ্ছে এই দুইটা এনার্জি ডিফারেন্সের সমান এনার্জি দিতে হচ্ছে, আবার এই এনার্জি দিলে স্টিমুলেটেড ইমিশনের চান্স থাকতেছে। তো এই জন্য পপুলেশন ইনভার্সনের জন্য উই নিড অ্যাট লিস্ট 3 এনার্জি লেভেলস। এই জিনিসটা বুঝতে পারছো? স্যার তিনটা এনার্জি লেভেল দিলে ধরেন স্যার এরপর যদি E2 আর E3 থাকে তাহলে তো স্যার যে E1 E2 এর মতো সমস্যা তৈরি হবে, যখন আমি আবার ফোটন বা এনার্জি দিব স্যার, তখন তো যে আপনার একই সঙ্গে অ্যাবসরপশন আর স্টিমুলেট ইমিশনের সম্ভাবনা থাকবে যখন আবার E2 আর E3 চিন্তা করব। আচ্ছা, এটা আমরা মানে একটা আমরা আলোচনা করতেছি 3 এনার্জি স্টেট লেভেলে কিভাবে আমরা এটাকে ওভারকাম করব। এটার প্রবলেমটা তো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি তিনটা এনার্জি স্টেট থাকে, তিনটা এনার্জি স্টেটের মধ্যে একটা এনার্জি স্টেট থাকে হচ্ছে তোমার যেটার মধ্যে ইলেকট্রন স্টেবল থাকতে পারে না, যেটা হচ্ছে কম স্টেবল, যেমন সাপোজ এই জায়গার মধ্যে আচ্ছা আমরা এখন তিনটা এনার্জি স্টেটের ওইটা নিয়ে আলোচনা করি, 3 এনার্জি লেভেল সিস্টেম। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল লেজারের এক্সাম্পল দেখানো হচ্ছে, যেটাতে হচ্ছে ক্রোমিয়াম 3+ আয়ন ইন এ ক্রিস্টাল অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে কোরান্ডাম ক্রিস্টাল। সো এটা হচ্ছে তিনটা এনার্জি লেভেল দেখানো হচ্ছে, E1 E2 E3 করেসপন্ড টু দ্য এনার্জিজ অফ দ্য ক্রোমিয়াম আয়নস। যে এই E1 E2 E3 তিনটা এনার্জি স্টেট দেখানো হচ্ছে। সো আমাদের হচ্ছে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আয়নস ইন দ্য গ্রাউন্ড স্টেট, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে শুধুমাত্র আমরা জানি যে E1 এর মধ্যে আয়ন আছে, কিন্তু E2 E3 এই দুইটা হচ্ছে এমটি। তো আমরা প্রথমে কি করব, এক্সাইটেশন করতে হবে, মানে হচ্ছে এই E1 থেকে E3 তে আমরা ইলেকট্রন গুলাকে নিয়ে আসবো, এক্সাইট করব। সো Hµ13 এই পরিমাণ এনার্জি যদি আমরা এখানে সাপ্লাই দেই, তাহলে এই ইলেকট্রন গুলো কি হবে, এই এনার্জিটা অ্যাবজর্ব করে E3 স্টেটে আসবে। এখন E3 স্টেটটা হচ্ছে একটা আনস্টেবল স্টেট, এই যে ইন দ্য গ্রাউন্ড স্টেট আর পাম্পড E3। আচ্ছা, এখন E3 স্টেট হচ্ছে কি একটা আনস্টেবল স্টেট, যেটাতে হচ্ছে ইলেকট্রন গুলা স্টেবল থাকে না। এখানে আসার সাথে সাথে, যেমন এইখানে যখন ইলেকট্রন গুলো আসলো, এখানে আসার সাথে সাথে সেটা র্যাপিডলি ডিকে করে মেটাস্টেবল স্টেট, মানে কম্পারেটিভলি স্টেবল আর একটা স্টেট E2 তে চলে আসে, যে এই ইলেকট্রন গুলা তখন E2 তে চলে আসবে, E3 তে থাকবে না।
সো যখন আমরা পাম্পিং করব, এই প্রসেসটাকে বলা হয় কি পাম্পিং। The process of exciting the chromium 3+ ions to E3 is called pumping. যে এই যে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেটে ইলেকট্রনকে এক্সাইটেশন করা, এই প্রসেসটাকে বলা হয় পাম্পিং। সো এইটা আমরা যেই এনার্জি দিয়ে করি ওইটার উপর ডিপেন্ড করে। যেমন এই ক্ষেত্রে আমরা কি করছি, একটা অপটিক্যাল এনার্জি দিয়ে এক্সাইটেশন করছি, সো এটাকে বলা হচ্ছে অপটিক্যাল পাম্পিং। সিমিলারলি যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে এক্সাইটেশন করতাম তাহলে এটাকে বলা হয়তো ইলেকট্রিক্যাল পাম্পিং, ওইটা আমরা পরে আলোচনা করব। আপাতত হচ্ছে অপটিক্যাল পাম্পিং করতেছি আমরা, মানে অপটিক্যাল এনার্জি দিয়ে এটাকে এক্সাইট করতেছি। তো এখান থেকে যখন আয়ন গুলা E3 তে আসে, তো E3 স্টেটটা স্টেবল না। সো এই প্রসেস E1 থেকে E3 তে আসার সাথে সাথে র্যাপিডলি ডিকে করে E2 তে চলে আসে, যার ফলে E1 আর E3 এই দুইটার মধ্যে আর স্টেডি স্টেট অ্যাচিভ হচ্ছে না। যে আগে যেটা বলছিলাম আমরা যে ইকুইলিব্রিয়াম বা যেটাই বলি অ্যাচিভ হচ্ছে না। সো এইটার ক্ষেত্রে সব সময় অ্যাবজর্পশনই হচ্ছে, এইটা থেকে আর স্টিমুলেটেড ইমিশনের চান্স থাকতেছে না, কারণ এটার সাথে সাথে ডিকে করে E2 তে চলে আসতেছে। যে এই জায়গার মধ্যে এই প্রসেসটা দেখানো হয়েছে যে আয়ন্স এট E3 rapidly decay to the long lived state at the energy level E2। যে E3 তে আয়নগুলো আসার সাথে সাথে র্যাপিডলি ডিকে করে E2 তে চলে আসে। ইমিটিং ল্যাটিস ভাইব্রেশন অর ফোনস। সো E3 থেকে E2 তে আসার সময় এটা হচ্ছে নন রেডিয়েটিভ ইমিশন হয়। সো এই জায়গায় ভাইব্রেশন বা ফোনন ইমিট হয়, মানে কোনো ফোটন আউটপুট কিন্তু আমরা পাই নাই। এখন E2 তে যখন ক্যারিয়ার গুলা চলে আসলো, আয়ন যখন E2 তে চলে আসলো, আমরা হচ্ছে E1 থেকে E3 তে আয়নগুলোকে নিয়ে নিছি। সো E3 তে নেওয়ার সাথে সাথে এটা E2 তে চলে আসছে। সো এখন আমরা কিন্তু যে এক্সাইটেশন এনার্জি দিচ্ছি এটা হচ্ছে কি h mu 13, এই দুইটার ডিফারেন্স। সো ওই ফোটনগুলা আর E2 এর ফোটনগুলাকে স্টিমুলেট করতে পারবে না, যার ফলে আমরা ইজিলি এটাকে পাম্পিং করতে পারবো। মানে E2 আর E1 এর মধ্যে তখন আমরা পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করতে পারবো। যখন হচ্ছে E1 এ হচ্ছে এমটি, এগুলোকে আমরা এক্সাইট করে ফেলছি। সো E2 আর E1 এই দুইটার মধ্যে আমরা পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করছি। সো দে কুইকলি বিকাম পপুলেটেড এন্ড দেয়ার ইজ এ পপুলেশন ইনভার্সন বিটুইন E2 এন্ড E1। E2 এবং E1 এর মধ্যে আমরা এখন পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করছি। সো এখন একটা মোমেন্ট পরে E2 থেকে, এই যে এই জায়গার মধ্যে যে একটা মোমেন্ট পরে E2 থেকে যদি কোনো একটা স্টিমুলেটেড ইমিশন হয়, সরি একটা স্পন্টেনিয়াস ইমিশন হইলো, ধরো এই জায়গার মধ্যে অনেকগুলা আয়ন আছে। তো এইখান থেকে একটা মোমেন্ট পরে যদি একটা স্পন্টেনিয়াস ইমিশন হয়, স্পন্টেনিয়াস ইমিশন হইলে E2 থেকে E1 এ চলে আসবে ক্যারিয়ার, আর এর ফলে যে ফোটনটা ইমিট হবে সেটার এনার্জি হবে কি h mu 21, এই দুইটার এনার্জি ডিফারেন্সের সমান। সো যখন একটা ফোটন আমি পাইলাম, ওই ফোটনটা কি করবে, অন্যান্য ক্যারিয়ার যেগুলো আছে আরেকটাকে সে স্টিমুলেট করবে। এটা আমরা পাচ্ছি প্রথমে হচ্ছে স্পন্টেনিয়াস ওয়েতে পাচ্ছি একটা মোমেন্ট পরে, কিন্তু যখনই একটা ফোটন আমরা সিস্টেমের মধ্যে পাচ্ছি তখন ওই ফোটনটা কি হবে, ফার্দার অন্যান্য ক্যারিয়ার গুলোকে স্টিমুলেট করবে। সো সে আরেকটা ফোটন আরেকটা ইমিশন ঘটাবে। সো সেকেন্ড যে ইমিশনটা হবে সেটা হবে যে ইনিশিয়েট স্টিমুলেটেড ইমিশন, সেটা হবে কি স্টিমুলেটেড ইমিশন। সো এই জায়গায় আমরা দুইটা ফোটন পাবো। সো এই প্রসেসে photons from these stimulated emission can themselves further stimulate emission। সো এই প্রসেসে যখন আমরা দুইটা ফোটন পাচ্ছি, ওই দুইটা ফোটন কি করবে, ফার্দার আরো যে ক্যারিয়ার গুলো আছে ওইগুলোকে সেটা স্টিমুলেট করতে পারবে। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাভালাঞ্চ অফ স্টিমুলেটেড ইমিশন পাবো, যার ফলে অনেকগুলো আমরা কোহেরেন্ট ফোটন পাবো, হেন্স কোহেরেন্ট ফোটনস বিং ইমিটেড। সো এই জন্য E2 এবং E1 এই দুইটার মধ্যে ট্রানজিশনের ফলে আমরা অনেকগুলা কোহেরেন্ট ফোটন পাবো। কোহেরেন্ট মানে বোঝাচ্ছে কি, যে প্রথমে যে ফোটনটা ছিল ওইটার মতোই ক্যারেক্টারিস্টিক্স এর সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এ আমরা অনেকগুলা ফোটন পাবো। এই জন্য E2 আর E1 এই দুইটার মধ্যে যে প্রসেসটা হচ্ছে সেটাকে বলা হয় লেজিং ইমিশন। তাহলে লেজারের যে অপারেশনটা ছিল এটা আমরা এখানে অ্যাচিভ করলাম, যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লেজার হচ্ছে কি লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। সো এই জায়গার মধ্যে আমরা স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে লাইট অ্যাম্প্লিফিকেশন পাচ্ছি, যে একটা ফোটন থেকে অনেকগুলা ফোটন পাচ্ছি স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে। এই জন্য এই প্রসেসটাকে বলা হয় লেজিং, আর ওই ডিভাইসটাকে বলা হয় লেজার। অপারেশনটা বুঝতে পারছো? জি স্যার।
তো এটা হচ্ছে একটা 3 এনার্জি লেভেল সিস্টেমের একদম এটা হচ্ছে একটা 3 এনার্জি লেভেল সিস্টেমের একদম সিম্পলিফাইড ডায়াগ্রাম আমরা দেখাচ্ছি। তো আমরা যদি এটার যে একটু রিয়েলিস্টিক ব্যান্ড ডায়াগ্রামটা দেখি, তাহলে এটা হচ্ছে এ মোর রিয়েলিস্টিক এনার্জি ডায়াগ্রাম ফর দ্য Cr3+। এই যে ডায়াগ্রামটা দেখতেছি, ব্যান্ড ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এটা হচ্ছে মোর রিয়েলিস্টিক, মানে Cr3+, ক্রোমিয়াম 3+, কোরান্ডাম ক্রিস্টালের মধ্যে রিয়েলি এইরকম থাকে। তো এইটাতে দেখো, আমরা আগে যে বলছিলাম E3 হচ্ছে একটা সার্টেন এনার্জি লেভেল,